আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম। এবার এই রাইজোপাস থেকে একটা জিনিস মনে রাখিস, যে রাইজোপাসের মধ্যে আমাদের এই যে কলুমেলা দেখা যায়। এটা মনে রাখিস। এই কলুমেলা কি করে বলতো? এই হচ্ছে জল শোষণ করে। জল শোষণ করে কাকে দেয় বলতো? এই রেণুগুলোকে দেয়। এটা একটু মাথায় রাখিস। এগুলো হয়ে গেছিলে। এবার আজকে পড়বো আমরা ব্যাসিডিওমাইসিটিস। এবার উপরে একটু জিনিসটা এই ছত্রাকগুলো যে মাশরুম আমরা খাই, ও মাশরুম এর মধ্যেই পড়ে। অ্যাগারিকাস, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, সেগুলো এই শ্রেণীর মধ্যেই পড়ে। এবার এদের মাইসেলিয়াম কেমন? শাখান্বিত, প্রস্থপ্রাচীর বিশিষ্ট, মানে এদের ব্যবধায়ক আছে মিডিলে। তারপরে এদের ক্ষেত্রে অযৌন রেণু থাকে না, যা থাকে যৌন রেণু। যৌন রেণুটাকে আমরা বলি ব্যাসিডিও স্পোর। আগের দিন আমরা অ্যাগারিকাসের জীবন চক্র কিন্তু পড়েও ছিলাম। এবার এই যে দেখ, আবার দেখিয়ে দিই। এবার মাটির মধ্যে যে দুই ধরনের মাটির মধ্যে আমাদের এই দুই ধরনের হাইফি, একটা মনে কর পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ মেটিং টাইপ পাশাপাশি আসে, মিলে তাদের সাইটোপ্লাজম প্রথমে মিলে, সেটাকে আমরা বলি প্লাজমোগ্যামি। তারপর ডাইক্যারিওটিক হাইফার সৃষ্টি হয়, মানে একটা কোষে দুই ধরনের নিউক্লিয়াস, একটা দেখ ডিপ, একটা হালকা আছে। এখানে আমরা ডিপটাকে লাল করে দিই, ডিপ আর একটা লাল আর একটা সাদা। এবার বৃষ্টির জল পেলে আমাদের এই হাইফাগুলো খুব দ্রুত বৃদ্ধি হয়ে আমাদের এরকম করে ফ্রুট বডি তৈরি করে, যেটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে ফ্রুট বডি, ঠিক আছে? লেখা আছে ফ্রুট বডি। বৃষ্টির জল পেলেই কেবলমাত্র মানে হাইফাগুলো দেখবি মাটির তলায় থাকে, রাতারাতি তুই পরের দিন সকালে গিয়ে দেখবি এরকম করে ফ্রুট বডি সৃষ্টি হয়েছে। বা ফ্রুট বডির একটা প্রান্তের ছবি এখানে দেখানো হচ্ছে, যার মধ্যে দেখ নিচের দিকে আমাদের ঝুলে থাকে গিল। এবার এখনো পর্যন্ত কিন্তু নিউক্লিয়াস গুলোর মিলন হয় নাই, হ্যাঁ? তারপর গিলগুলোকে যদি আরো একটু জুম করে দেখিস, তাহলে তার মধ্যে এই নিচের অংশটা শুধু মনে রাখবি। নিচের অংশটা, এইখানে আমাদের তৈরি হয় ব্যাসিডিওস্পোর। তো সবার প্রথমে কি হয়? দেখ, এখনো নিউক্লিয়াস মিলে নেই, আমাদের দুইটা নিউক্লিয়াস এখনো কাছাকাছি আছে, তারপর তারা মিলে যায়। মিলে গিয়ে আমাদেরটা ডিপ্লয়েড ফেজের সৃষ্টি করে। এই দেখ, এখানে মিলে গেছে। এরপর মানে কি হলো? আমাদের ক্যারিওকাইনেসিস হয়ে গেল, ক্যারিওগ্যামি হয়ে গেল, ক্যারিওগ্যামি হয়ে গেল। এইবার আমাদের ওই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা আমাদের কি হবে? মিওসিস হবে। মিওসিসের ফলে কয়টা কোষ তৈরি হবে? 4টা। তার মধ্যে 2টা থাকবে লাল আর 2টা থাকবে সাদা। তারপরে আমাদের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে কোষ প্রাচীর তৈরি হবে এবং সেটা রেণুর আকারে বের হয়ে যাবে। একদম যদি নিচে দেখিস, একদম নিচের দিকে থাক, এই যে দেখ এখানে আছে তোর ব্যাসিডিয়াস। কোথায় গেল আমার? এটা হারাই গেল। এই যে দেখ, এইখানে নিউক্লিয়াস গুলো চারিদিকে আমাদের অর্ধেক নিউক্লিয়াস লাল হবে আর অর্ধেক নিউক্লিয়াস কেমন হবে? আমাদের, আমরা যেহেতু সাদা ধরেছি, এখানে আমি ধরে নিই, কালো ধরে নিচ্ছি। এগুলো হচ্ছে ব্যাসিডিওস্পোর বা ব্যাসিডিও রেণু। এগুলো হচ্ছে যৌন রেণু। এগুলোই মাটিতে অঙ্কুরিত হবে। এবার অর্ধেক এগুলো যখন পজিটিভ আর অর্ধেক নেগেটিভ, তাহলে পজিটিভ গুলো পজিটিভ হাইফা তৈরি করবে, নেগেটিভ গুলো নেগেটিভ হাইফা তৈরি করবে। এভাবে অ্যাগারিকাসের জীবন চক্র চলতে থাকে। এবার এবার দেখে নি এই সামনের এইটুকু একবার দেখে নি। এদের দেহে জননাঙ্গ অনুপস্থিত, আলাদা কোনো বিশেষ জননাঙ্গ থাকে না। তো সবার প্রথমে দুটো হাইফা মিলিত হয়, প্লাজমোগামী হয়, তারপর ডাইক্যারিওটিক স্টেজ, এটা ভালো করে মনে রাখিস। তারপর ক্যারিওগেমি, তারপর মিওসিস হবে। মিওসিস বলে ব্যাসিডিওস্পোর। এবার এগুলোই পরবর্তীতে কি হয়? আমাদের মাটিতে পড়ে নতুন হাইফার সৃষ্টি করে। বোঝা গেল? এবার এই ফল দেহটা এই যে ফল দেহ, এটাকে আমরা ব্যাসিডিও কার্পও বলতে পারি। এই যে ফল দেহটা, এটার কথাই বলেছে যে এটাকে আমরা ব্যাসিডিও কার্পও বলতে পারি। ঠিক আছে? তাহলে পরিচিত কিছু, এই যে অ্যাগারিকাস বা মাশরুম, তারপর আস্টালিগো বা স্মার্ট, পাক্সিনিয়া বা রাস ছত্রাক। এবার এটা কিন্তু মনে রাখবি, এই যে আমাদের এই যে এটা হচ্ছে আস্টালিগোর ছবি। এই যে ভুট্টা গাছটার মধ্যে দেখতে পাচ্ছিস এরকম করে, এইগুলো হচ্ছে ছত্রাকগুলো কিন্তু, হ্যাঁ, বাইরের দিকে। আর রাস্ট ফাঙ্গাস মানে আমাদের যেমন লোহার মধ্যে মরিচা ধরে, ঠিক আমাদের ধান গাছ, গম গাছের মধ্যে দেখ মরিচার মতো সৃষ্টি করেছে।
তাই পাক্সিনিয়া গ্রামিনিসকে আমরা বলি রাস্ট ছত্রাক। এই যে লাল 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 গুলো যেগুলো আছে, এটা ছিল তোদের ব্যাসিডিওমাইসিটিস। বইয়ে এইটুকুই দেওয়া আছে, সাতটার বই একটু বেশি আছে, কারণ এই যে জীবনচক্র সম্বন্ধে লেখা আছে। তো আমি জীবনচক্র পড়াই দিচ্ছি, তুই যদি পড়তে চাস পড়তে পারিস। এবার লাস্ট হচ্ছে আমাদের ছত্রাকের মধ্যে ডিউটেরোমাইসিটিস। খুব ভালো করে পড়বি। এই ছত্রাকের মধ্যে কেবলমাত্র অযৌন জনন আমরা জানতে পেরেছি, তার জন্য এই পর্বে এই শ্রেণীর ছত্রাকগুলিকে আমরা বলি ইমপারফেক্ট ফাঙ্গি। বোঝা গেল? এবং এদের মধ্যে যৌন জনন নেই। তাহলে এই পর্বের ছত্রাকের মধ্যে কেবলমাত্র অযৌন জনন আছে, কোনো যৌন জনন নেই। এবার এরা সাধারণত কনিডিয়ার সাহায্যেই আমাদের কি করে, অযৌন জনন করে। ঠিক আছে? এখানেও আমাদের মাইসেলিয়াম যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রস্থপ্রাচীর বিশিষ্ট, মানে মাঝখানে সেপারেশন থাকবে। এবার কিছু কয়েকটা নাম মনে রাখবি, যেমন এই যে ট্রাইকোডার্মা, অল্টারনারিয়া, ট্রাইকোফাইটন। এরা কি করে বলতো, মিনারেল রিসাইক্লিং এ কাজ করে, মানে আমাদের মাটির মধ্যে যে বৃহৎ যৌগগুলো থাকে সেগুলো সরল যৌগে পরিণত করতে সাহায্য করে, যাতে উদ্ভিদ সেগুলোকে গ্রহণ করতে পারে। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবি এগুলো। হ্যাঁ, এইটুকু পড়লেই তো হয়ে যাবে। তাহলে এদের মধ্যে যৌন জনন নেই, লিখে দিই, যৌন জনন নেই। এইবার আর একটা জিনিস পড়তে হবে, হলোকার্পিক আর ইউকার্পিক। সবার বইয়ে আছে, মানে ছায়া প্রকাশনী বইটা আছে, সাথে নেই। এবার ইস্টের ক্ষেত্রে দেখেছিলি যে একটা ইস্ট কোষ টোটালটাই একটা জননাঙ্গ হিসেবে কাজ করছে। এটা ইস্ট যখন আমরা পড়লাম, এটা ইস্টের ক্ষেত্রে কোনো আলাদা কিছু হচ্ছে, ওই একটা কোষই জননাঙ্গ হিসেবে কাজ করছে। এই ধরনের ছত্রাককে আমরা বলবো হলোকার্পিক ছত্রাক। হয়ে গেল? এই দেখো, তাহলে ইস্ট হচ্ছে কি, হলোকার্পিক ছত্রাকের উদাহরণ। আর যখন কোনো বিশেষ জননাঙ্গ তৈরি হবে তখন তাকে আমরা কি বলবো, ইউকার্পিক। যেমন তোরা মিউকর দেখলি, এগারিকাস দেখলি, রাইজোপাস দেখলি, তাকে আমরা কি বলবো, ইউকার্পিক। ঠিক আছে? এইবার এখানে কয়েকটা কোশ্চেন আছে, একটু কত দেখি। ডিউটেরোমাইসিটিসকে আমাদের ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয় কেন? কারণ এটা লাল কে দেখাচ্ছে জানি না, এটা উত্তর হবে শুধুমাত্র অযৌন দশা উপস্থিত তাই। এলএসডি যে ড্রাগটা পড়েছিলাম, যেটা হেলুসিনোজেন হিসেবে কাজ করে, হেলুসিনোজেন, ওই যে বললাম আগের দিন যে এটা খেলে মনে হবে যে আকাশে উঠছিস। এটা কে তৈরি করে? একটা ছত্রাক, ক্লাভিসেপস পুরপুরিয়া। উপরে আমি লিখেছি কিন্তু, হ্যাঁ। তারপর সিনোসাইটিক মাইসেলিয়াম যে গ্রুপের বৈশিষ্ট্য, একটাই গ্রুপ আছে, সেটাকে আমরা কি বলি, ফাইকোমাইসিটিস, প্রথমটা। তারপরে আছে কি, সিনোসাইটিক মাইসেলিয়াম কোন ছত্রাকে দেখা যায়? দেখ, রাইজোপাসো ফাইকোমাইসিটিসে পড়ে, মিউকরো ফাইকোমাইসিটিসে পড়ে। তাহলে উত্তর হবে কি, ডি নাম্বারটা, এ বি ওয়াই। এই সব পড়া উপরে আছে কিন্তু, হ্যাঁ। এই যে এই ফাইকোমাইসিটিস যে আছে একমাত্র সিনোসাইটিক। আর এদের উদাহরণ কি, এই যে দেখ, মিউকর, রাইজোপাস। তারপর এখানে যতটুকু আছে অতটুকু তোকে পড়তেই হবে, কোনোটাই ছাড়া যাবে না। ছত্রাকটা তোদের এতটুকু পড়লেই এনাফ। এবার ছত্রাকের পর আমাদের আছে লাইকেন। এবার আমরা জানি, কতটা পড়বি বলে দিচ্ছি আমি, যে ছত্রাক আর হচ্ছে আমাদের শৈবালের সহাবস্থানকে আমরা বলি লাইকেন। তারপরে যে থ্রিওফ্যাসকাস প্রথম লাইকেন শব্দটি ব্যবহার করেন, এখানে কিছু নেই। লাইকেনে দুটি ভিন্ন জীবগোষ্ঠী জানিস, একটা শৈবাল একটা ছত্রাক, আমাদের থ্যালাস দেহ গঠন করে। থ্যালাস মানে যেখানে দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে না, এবং এখানে শৈবালটা হচ্ছে ফাইকোবায়ন আর ছত্রাকটাকে বলি মাইক্রোবায়ন। কালকেও বলছিলাম শৈবালটার কাজ কি, সালোকসংশ্লেষ করা, আর ছত্রাকটার কাজ কি, জল খনিজ লবণ সরবরাহ করা। এইবার বিজ্ঞানী স্মিথ এই শৈবাল আর ছত্রাকের এই সম্পর্কটাকে আমরা মাস্টার আর স্লেভ, মানে মাস্টার আর চাকরের সঙ্গে তুলনা করেছেন। এবং এই তাহলে মনে রাখিস, কে মাস্টার? মাস্টারটা হচ্ছে শৈবাল, আর এখানে সরি উল্টা বলতেছি, মাস্টার হচ্ছে আমাদের ছত্রাক, এ হচ্ছে আমাদের মাস্টার, শৈবালটা হচ্ছে আমাদের স্লেভ।
ঠিক আছে, রূপে ব্যাখ্যা করেছেন। এবং এদের যে পুষ্টি প্রক্রিয়া, এই যে দুজন দুজনকে খাবার দেয়, এই ঘটনাটাকে বলে হেলোটিজম। তাই এটা মাথায় রাখিস, পরীক্ষা দিতে পারে। হেলোটিজম কার মধ্যে দেখা যায়? কার মধ্যে? লাইকেনের মধ্যে। বা লাইকেন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিশেষ করে যেখানে আমাদের বায়ু শুদ্ধ থাকে, অপরিষ্কার থাকে না, সেখানে লাইকেন জন্মায়। যেমন দেখ, মেরু অঞ্চলে, বিষুব অঞ্চলে, পাথরের গায়ে, গাছের গুঁড়িতে, সব জায়গায়, এমনকি জলের মধ্যেও লাইকেন জন্মায়। এবার কখনো কখনো লাইকেনের মধ্যে আমাদের বিভিন্ন স্থায়নো ব্যাকটেরিয়া থাকে, যেমন নস্টক, গ্লিওক্যাপসা, এগুলো থাকে। এবার আহ, যে যে সমস্ত এবার যে সমস্ত শৈবাল সাধারণত অংশগ্রহণ করে, তাদের মধ্যে 90% অ্যাক্টিনোমাইসিটিস হয়, মানে অ্যাস্কোমাইসিটিস হয়। বাকি 2% মাত্র ব্যাসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস হয়। এবার বলে দিলাম উপরেরটা, যে লাইকেন হচ্ছে আমাদের কি, কোথায় গেল, ও, পায়োনিয়ার অর্গানিজম সম্বন্ধে দেওয়া আছে। কি জিনিস 12-এ গিয়ে পরের সেমিস্টারে পাবি, তা একটু বলে দিই। একটা ফাঁকা স্থান, মনে কর একটা আহ, বাড়ি দীর্ঘদিন ফেলে রেখেছিস, ওখানে সবার প্রথমে যে এসে বসে সেটা হচ্ছে লাইকেন। এই দেখ, এই যে পাথরের গায়ে সবার প্রথমে এই যে লাইকেন গুলো এসে বসে, যেমন ক্রাস্টোস লাইকেন। এবং লাইকেন গুলো, লাইকেন অ্যাসিড ক্ষরণ করে, যার ফলে সেই জায়গায় পাথরটা একটু দ্রবীভূত হয়ে যাবে। তারপর ওখানে লাইকেন গুলো জন্মাবে, মরবে, জন্মাবে, আবার মরবে। এইভাবে অল্প পরিমাণে মাটির সৃষ্টি হয়। তারপর সেই জায়গায় আসে আমাদের মস, ব্রায়োফাইটস। মস গুলো জন্মাবে, মরে যাবে, আবার একটু মাটির পরিমাণ বেড়ে যায়। তারপর সেখানে ফার্ন আসে, ফার্নরা জন্মাবে, বড় হবে। তারপর সেখানে উন্নত উদ্ভিদ, যেমন গুপ্তবেজী, ব্যক্তবেজী উদ্ভিদ আসে। তুই দেখবি যেগুলো বাড়ি দীর্ঘদিন ফেলে রাখে, ওখানে দেখবি বট গাছও জন্মায়। তো বট গাছ আসার আগে কিন্তু আমাদের লাইকেন আসবে, সবার প্রথমে লাইকেন। এটাকেই বলা হয় উদ্ভিদ পর্যায়ক্রম। এই যে দেখ, লাইকেনকে কি বলা হয়? পায়োনিয়ার অর্গানিজম। কারণ কি, এরা সবার প্রথমে আসে পর্যায়ক্রমে। এরা কি করে? পাথুরে জমিকে মাটিতে রূপান্তরিত করে, এবং তারপরে বাকি উদ্ভিদগুলো সেখানকার বসবাসযোগ্য হয়। ক্লিয়ার? এরপরে লাইকেনে আমাদের এগুলো জাস্ট রিডিং করার মতো জিনিস, এগুলো নতুন করে বলার কি নেই। জনন এগুলো পড়িনিস। এবার লাইকেন ডিফারেন্ট টাইপের হয়। ল্যাপ্রোচ লাইকেন হচ্ছে তোর অনেকটা, এই ছবি দেওয়া আছে, এটা পাউডার। এটা কেমন দেখতে হয়, এ দেখ, পাউডারের মতো। ক্রাস্টোস লাইকেন, এরা পাথরের গায়ে জন্মায়, এটা একটু মনে রাখিস, হ্যাঁ। একটা করে উদাহরণ, বেশি যাবি না, একটা করে জাস্ট। এরা পাথরের গায়ে জন্মায়। ফোলিওস লাইকেন পাতার মতো দেখতে হয়, তার জন্য বলে ফোলিওস লাইকেন। এটা দেখবি আমাদের এদিকে বেশি পাওয়া যায়। আর শাখান্বিত লাইকেনকে আমরা বলি ফ্রুটিকোচ, ফ্রুটিকোচ লাইকেন, শাখান্বিত। লাস্ট লাইকেনটা, এটা সূত্রাকার দেখতে হয়, এটাও। এটা পাহাড়িয়া, পাহাড়ের অঞ্চলে যে আমাদের পাথরগুলো থাকে, তার মধ্যে জন্মায় এটা। এগুলো সূত্রাকার দেখতে হয়। তো এগুলো চাইলে করতেও পারিস, না অ্যাভয়েডও করতে পারিস, হ্যাঁ, এই প্রকারভেদ গুলো। একটু জাস্ট রিডিং করিস খালি, উদাহরণগুলোর প্রয়োজন নাই, হ্যাঁ। তো এই যে উদাহরণগুলো আছে, এগুলোর প্রয়োজন নেই। এবার আরো কিছু আছে, দেখ, তা বলেই দিই একবার। তাহলে লাইকেনে যদি আমাদের অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকে, তাহলে বলবো অ্যাস্কোলাইকেন। যদি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকে, ব্যাসিডিও লাইকেন। যদি ডিউটেরোমাইসিটিস শ্রেণী ছত্রাক থাকে, তখন থেকে আমরা বলবো ডিউটেরো লাইকেন। এইবার কোথায় লাইকেনটা জন্মাচ্ছে তার উপর ভাগ করা যায়। এগুলো অনলি রিডিং, এগুলো আবার মুখস্থ করতে যাস না, রিডিং, অনলি রিডিং। দেখ, পাহাড়ের গায়ে জন্মালে একটা, এই যে স্যাক্সিকোলাস। তারপর যদি গাছের গুড়ির মধ্যে জন্মায়, কর্টিকোলাস। যদি গাছের কাষ্ঠ, কাষ্ঠল অংশে জন্মায়, তাহলে লিগনিকোলাস। মাটির উপর জন্মালে টেরিকোলাস। তো এরকম করে আছে, এগুলো একটু রিডিং দিয়েছিস। এবার লাইকেনের গঠন একটু বলে দিই। দুই ধরনের লাইকেন পাওয়া যায় আমাদের, একটা হচ্ছে হোমিওমেরাস, আর একটা হচ্ছে হেটারোমেরাস। হোমিওমেরাস লাইকেনে আমাদের শৈবালগুলো ছত্রাকের অনুসূত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। হোমিও মানে সমানভাবে, সমানভাবে দেখ, সবুজ সবুজ আমাদের যে শৈবালগুলো আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে।
হেটারোমেরাসের মধ্যে আমাদের মানে লাইকেনের বিভিন্ন স্তর থাকে, যেমন প্রথমে ঊর্ধ্ব বহিস্তর, তারপর থাকবে আমাদের শৈবাল স্তর। শৈবাল স্তর অন্য জায়গায় পাবি না। তারপরে ছত্রাকের অনুসূত্রগুলো আবার মেডালা তৈরি করেছে, আবার ভিতরের দিকে নিম্ন বহিস্তর। আর নিচে আমাদের কি আছে, তোতলা হয়ে গেছে আমি, রাইজাইন এই অংশটাকে বলে, যা হচ্ছে তোর আটকে রাখতে সাহায্য করে এই টোটাল লাইকেনটাকে। তাহলে উদাহরণ একটু দেখে নিস। কলিমা, এটা হচ্ছে হোমিওমেরাস লাইকেনের উদাহরণ, আর পারমিলিয়া হচ্ছে আমাদের হেটারোমেরাস লাইকেনের উদাহরণ। ক্লিয়ার? এইটুকু পার্ট গেল। তাহলে এইবার দেখ, স্কুলের থেকে এরকম কোশ্চিন দেয়, বয়েজে এইবার আগেবার দিয়েছিল। হেলোটিজম কার মধ্যে দেখা যায়? লাইকেনে। বায়ু দূষণের নির্দেশক কে করে? লাইকেন। এরকম কোশ্চিনই আসবে তোর। তাহলে দেখ তোদের এই লাইকেন পার্টটাও হয়ে গেল। এবার তাহলে শৈবাল আর লাইকেন টোটালটা হয়ে গেল। আমি তোদের গ্রুপে অলরেডি পিডিএফটা দিয়ে রেখেছি, নতুন করে আর দিব না এগুলো। আমি দিয়েও দিতে পারি তোদের, এগুলো আবার কোনো ইয়ে নেই, যেহেতু এখানে দাগানো আছে এগুলো। এইবার তোরা পড়বি হচ্ছে নতুন পড়া, তাহলে এটা শেষ। এরপর খুবই প্রোটিসটা এটা পড়াই দিই না ভাইরাসটা পড়াই? আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, যেহেতু লাইকেন পড়ালাম, লাইকেনের পর এগুলো আছে, এগুলো পড়াই দিই, দেখে নে। আচ্ছা সময় আছে তাই একটু ক্লাসটা বড় করেই করাই, পরীক্ষা চলে আসে। এবার হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা হচ্ছে ছত্রাকের অনুসূত্র আর উদ্ভিদের মূলের মিথজীবী সহাবস্থান। মানে এখানে উন্নত উদ্ভিদ, হ্যাঁ উন্নত উদ্ভিদ বলতে ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের কথা বলছে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। এখানে কি হয়, আমাদের এটা মনে কর ছত্রাকের অনুসূত্রটা, আর এটা মনে কর আমাদের উদ্ভিদের মূলটা পাশাপাশি থাকে। উদ্ভিদ থেকে তারা খাবার নেয়, আর উদ্ভিদকে তার বিনিময়ে ছত্রাক হচ্ছে ফসফেট, জল, এগুলো লবণ সরবরাহ করে। তাহলে কি দুজনেরই লাভ হচ্ছে। ছত্রাকের অনুসূত্রগুলো মাটির মধ্যে দীর্ঘ মানে মিটারের পর মিটার লম্বা দৈর্ঘ্য ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার জন্য তারা কি অনেক বড় জায়গা থেকে খনিজ লবণ, জল এগুলো সংগ্রহ করতে পারে। তারপরে তারা উদ্ভিদকে দেয় এবং উদ্ভিদ থেকে গ্লুকোজ জাতীয় খাবার নেয়। এবার মাইক্রোরাইজা দুই ধরনের হয়, আমাদের এন্ডো মাইক্রোরাইজা আর হচ্ছে একটো মাইক্রোরাইজা। এবার দেখে নাও একটো আর এন্ডো। একটো মানে বাইরে, আর এন্ডো মানে ভেতরে। এবার দেখ একটোমাইকোরাইজার ক্ষেত্রে এই ছত্রাকের অনুসূত্রগুলো যে আছে, এগুলো একটা আবরণীর মতো তৈরি করে, এবং এই গঠনটাকে আমরা বলবো হার্টিক নেট। এই যে আবরণী তৈরি করেছে এটাকে বলবো হার্টিক নেট। এবং এই হার্টিক নেটগুলো মানে অনুসূত্রগুলো যে আছে, এটা উদ্ভিদের কোষ প্রাচীরের মাঝখানেও অবস্থান করেছে, কিন্তু কোষের ভিতর ঢুকেনি। দুটা কোষ আছে, দুটো কোষের মিডিলে প্রবেশ করেছে অনুসূত্রগুলো। যদি এটাকে অনুসূত্র ধরি, এই দেখ এই জায়গাটায় প্রবেশ করেছে, বাট কোষের ভিতর ঢুকেনি, তখন তাকে আমি কি বলবো? একটো মাইক্রোরাইজা। আর যখন অনুসূত্রগুলো উদ্ভিদ কোষের ভেতরে প্রবেশ করেছে, দেখ ভেতরে আবার শাখা সৃষ্টি করেছে, তখন আমি তাকে বলবো এন্ডো মাইক্রোরাইজা। এবং এন্ডো মাইক্রোরাইজার আর একটা নাম হচ্ছে ভ্যাম, ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা। কারণ এই যে ভিতরে শাখান্বিত অংশটার নাম হচ্ছে কি আরবাসকিউল। এই আরবাসকিউল কি করে? খাদ্যবস্তু, জল, এই ধরনের খাদ্যবস্তুকে একদম কোষের ভেতরে পাঠিয়ে দেয়। তাহলে এটা কিন্তু মূল, হ্যাঁ এটা হচ্ছে গাছের মূলটা, এটাও গাছের মূলের কোষগুলোই। বোঝা গেল? এটাই মাইক্রোরাইজা। এবার একটু নিচের পার্টটা দেখে নে লেখাটা। একটু মাইক্রোরাইজা এই যে ছত্রাকের হাইফির সাহায্যে মূলের বাইরে স্তর সৃষ্টি করে, তাকে ম্যান্টেল বা ফাঙ্গাল শীট বলছে। এবার ওই ফাঙ্গাল শীটগুলো আবার ভিতরে প্রবেশ করছে, তখন তাকে কি বলছে? হার্টিক নেট। উদাহরণ একটোমাইক্রোরাইজার, এই যে ট্রাইকোলোমা। ট্রাইকোলোমা। এবার তুই যদি এন্ডোমাইক্রোরাইজারে দেখিস, এখানে কোনো রকম ওই বাইরের আবরণ সৃষ্টি হয় না। এখানে কি
একদম ডিরেক্ট কোষের ভিতরে প্রবেশ করে কি তৈরি করে? আরবাস্কুল তৈরি করে। তাই একে বলা হয় ভ্যাম, ভেসিকুলার আরবাস্কুলার মাইক্রো। উদাহরণ গ্লোমাস। এবার মাইক্রোরাইজার কাজ এখানে দেখে নেই একবার। কাজ যে নাইট্রোজেন ফসফেট সংগ্রহ করে উদ্ভিদকে দেয়, তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এই হচ্ছে মাইক্রোরাইজার, এতটুকু। এটা গেল। এইবার আমরা পড়বো ভাইরাস, ভাইরয়েড আর হচ্ছে প্রায়ন্স। ঠিক আছে, সবার প্রথমে আমরা প্রায়নটা পড়ে নিই, টোটালটাই পড়বো, এটা আছে। তো সবার প্রথমে আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু বিশেষ প্রোটিন পাওয়া যায়, ওগুলোকে আমরা বলে প্রায়ন। এই প্রায়ন প্রোটিনগুলো কিন্তু আমাদের ব্রেনের বোঝার কাজে, নিউরো ট্রান্সমিটার তৈরিতে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের সাহায্য করে। নর্মাল। এবার তোরা নিশ্চয়ই প্রোটিন পড়তে গিয়ে পড়েছিস, প্রোটিনের সবার প্রথমে প্রাইমারি গঠন হয়, তারপর সেখান থেকে আমাদের আলফা হেলিক্স হয়, তারপর বিটা শিট হয়, SH-ET শিট হয়, তারপর হচ্ছে আমাদের তৃতীয় মাত্রিক গঠন হয়, তারপর চতুর্থ মাত্রিক গঠন হয়। এবার প্রোটিনটা কি, যখন এই গঠনগুলো হয় তখন প্রোটিনটা কি পেঁচায়। এবার এই প্রোটিনের পেঁচানোকে ভালো ভাষায় বলে ফোল্ডিং। এই প্রোটিনের ফোল্ডিং যদি ভালোভাবে হয় তাহলে তো খুব ভালো কথা। এবার এই প্রায়ন প্রোটিনগুলো তৈরির সময় যদি ফোল্ডিংটা ঠিকভাবে না হয়, তখনই সেই অ্যাবনর্মাল প্রোটিনটাই আমাদের রোগের সৃষ্টি করে। তার জন্যই দেখ উপরে লেখা আছে, এই প্রায়নটা হচ্ছে আমাদের কি, এদের একটা স্নায়ু রোগ যা অস্বাভাবিক ভাঁজযুক্ত প্রোটিনের দ্বারা হয়। কেবলমাত্র এটি প্রোটিন দ্বারা তৈরি। এবং প্রায়ন সৃষ্ট আমাদের এক রোগের নাম আছে, অনেক রোগ আছে, যেমন এরা গরুদের মধ্যে হয় ম্যাড কাউ ডিজিজ, পাগলা গরু। এটাকে ভালো ভাষায় বলে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। সেম এরকম রোগ মানুষের ক্ষেত্রেও হয়, এই যেমন দেখ ক্রুজফেল্ড জেকব ডিজিজ। তারপর আরেকটা রোগ আছে, এটার আরেকটা নাম হচ্ছে কুরু। তারপর হচ্ছে কুরু। তারপর আরো রোগ আছে, আর রোগটার নাম হচ্ছে স্ক্রেপি, ভেড়াদের হয়। ভেড়াদের ক্ষেত্রে রোগটার নাম হচ্ছে স্ক্রেপি, SCRAPIE। এবার এই রোগটা যদি হয়, এবার কি যেন বলি, পাপুয়া নিউগিনি আছে, পাপুয়া নিউগিনির মধ্যে কিছু ট্রাইবাল মানুষ বসবাস করে, তাদের মধ্যে এই রোগটা খুব দেখা যায়, এই প্রায়ন ঘটিত রোগ খুব বেশি দেখা যায়। কেন দেখা যায়? কারণ ওদের মধ্যে কেউ মারা গেলে তারা কি করে বলতো, তাদের মৃতদেহটাকে ফেলে দেয় না, বরং তার সেটাকে খেয়ে নেয়, কাঁচায়। এবার পুরুষরা সাধারণত ভালো পার্ট গুলো খায়, যেমন যেখানে মাংস পেশি আছে, কারণ তারা শিকার করে। আর বাচ্চা মহিলাগুলো বাড়িতেই যেহেতু থাকে, তারা হচ্ছে খারাপ পার্ট, যেমন ব্রেন, হাড়, এগুলো খায়। এবার এই রোগটা কোথায় আছে? স্নায়ুতন্ত্র। এবার স্নায়ুতন্ত্রের আমাদের মেন পার্ট কোথায় আছে? সুষুম্নাকাণ্ড আর হচ্ছে মস্তিষ্ক। বাচ্চাগুলো, মহিলাগুলো যেহেতু ওই মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড খায়, ওই প্রায়নগুলো মানে অ্যাবনর্মাল প্রোটিনগুলো তাদের ওই মহিলা বাচ্চাগুলোর মধ্যে চলে আসে, যার ফলে ওই যে কুরু রোগটা ওই মহিলাগুলোর বাচ্চাগুলোর মধ্যেও হয়। এটা একটা। এবং এই প্রায়ন প্রোটিনগুলোকে তুই হিট দিয়েও নষ্ট করতে পারবি না। এই পাগলা গরুর মাংস যদি কেউ খায়, তারও এই রোগটা হয়ে যাবে। বুঝা গেল? এবার নর্মাল যে প্রায়ন প্রোটিনটা, সেটাকে আমরা হচ্ছে চিহ্নিত করি হচ্ছে এই যে PRPC দিয়ে। এটা হচ্ছে নর্মাল প্রোটিন। আর এই প্রোটিনটা যখন নষ্ট হয়ে যায়, তখন তাকে বলি PRPSC। এটা হচ্ছে অ্যাবনর্মাল প্রোটিন। নর্মাল প্রোটিন, এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল প্রোটিন। ক্লিয়ার? এইবার এই অ্যাবনর্মাল প্রোটিন গুলো আবার কি করে বলতো, নর্মাল প্রোটিনকে অ্যাবনর্মালে রূপান্তরিত। দেখ, এটা নর্মাল প্রোটিন, অ্যাবনর্মাল প্রোটিনটা ওর সঙ্গে কি যুক্ত হলো, দেখ অ্যাবনর্মাল হয়ে গেল। এইভাবে এই অ্যাবনর্মাল প্রোটিনগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে জমা হয় এবং অন্যান্য প্রোটিনের কাজে ব্যাঘাত ঘটায়।
যার ফলে আমাদের রোগটা প্রকাশ পায়। বোঝা গেল? কারো এই পর্যন্ত কোনো সমস্যা আছে প্রায়ন সম্বন্ধে? মনে রাখিস কিন্তু, হ্যাঁ, কোনটা নরমাল ফর্ম কোনটা অ্যাবনর্মাল ফর্ম। আর এগুলো বইয়ে আছে, সবার বইয়ে। একটু বই থেকে পড়িস, বই থেকে আরো পড়িস একটু, বাকিটা আরো যদি পড়তে ইচ্ছা করে। আরো আছে কোনো প্রশ্ন? সাতটার বইয়ে এটা বেশ ভালো দেওয়া হয়। না, এটারও প্রশ্ন। এইবার আমরা পড়ব ভাইরাস আর ভাইরয়েড। এখানে যতটুকু আছে এতটুকুই পড়বি, এনাফ। সাতটাতে ভাইরাস সারা জীবন পড়লেও শেষ হবে না। দেখ, সবার প্রথমে আমাদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে নিশ্চয়ই দেখেছিলি যে সেখানে ছিল মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। সেখানে কিন্তু ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন্স এগুলো কিছুই ছিল না। এদের এগুলোর লাইকেন এগুলো কথা উল্লেখই করা হয়নি। এবার এদের সংক্ষিপ্ত পরিচয় এখানে দিচ্ছে। এগুলো এনসিইআরটি, হ্যাঁ, টোটাল পড়া আছে এনসিইআরটি, আর কিছু আমি জিনিস ইনফরমেশন অ্যাড করেছে। এবার আমাদের যখন ঠান্ডা লাগে, ফ্লু হয়, তখন কিন্তু আমাদের ওই ভাইরাসগত কারণেই আমরা কিন্তু আমাদের জ্বরগুলো আসে, ঠান্ডা লাগে। এইবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাবে সাধারণত আমাদের ফ্লু হয়। দেখ, ভাইরাসকে আমরা সজীব বস্তু বলতে পারি না। মনে রাখবি, ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। যখন ভাইরাস একটা, মনে কর আমাদের টেবিলের মধ্যে, বেঞ্চের মধ্যে একটা ভাইরাস আছে, তখন ভাইরাসটা কিন্তু আমাদের জড়বস্তু রূপে কাজ করবে। কিন্তু যখনই ভাইরাস একটা পোষক দেহে প্রবেশ করে, মনে কর ভাইরাসটা আমার দেহে ঢুকলো, তখন কিন্তু ভাইরাস আবার জীবের মতো আচরণ করবে। তাহলে ভাইরাস যেহেতু জীব ও জ্বর দুটার মতোই আচরণ করে, তার জন্য আমরা ভাইরাসকে শ্রেণীবিন্যাসের কোথাও ফেলতে পারি না। না মনেরার মধ্যে ফেলতে পারি, না প্রোটিস্টার মধ্যে। বোঝা গেল এইটুকু? এই পার্টটা হয়ে গেল। তারপরে এখানে আছে তোর ওই একই গল্প দেওয়া আছে, যা বললাম ওইটি। এবার এবার ভাইরাস কিভাবে একটা পোষক কোষকে অ্যাটাক করে সেটা দেখ। বেশি একটা ছবি দেখাচ্ছে, হ্যাঁ, এখানে দেখ। সবার প্রথমে এই ভাইরাসের আমাদের দেহটা একটা প্রোটিনের আবরণী দিয়ে তৈরি। এটাকে বলি আমরা ক্যাপসিড। ক্যাপসিড। এবার ক্যাপসিডের ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। ভাইরাস কি করে আমাদের শরীরে ঢুকলো, এই পোষক কোষের মধ্যে ঢুকলো। এবার পোষক কোষে ঢুকে ভাইরাস তার মানে শুধুমাত্র ডিএনএটাকে ভিতরে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের প্রোটিনগুলো ঢুকে না। এখানে ছবিটা দেওয়া আছে ঠিকই, বাট এটাকে ফলো করার প্রয়োজন নেই। এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে ফলো করবি না। ভাইরাসের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিএনএটা প্রবেশ করলো। এবার ওই ডিএনএটার কিছু কপি তৈরি করতে থাকে, আর ওই ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি করে। এবার আরএনএ থেকে জানি আমরা প্রোটিন তৈরি হয়। এইবার যখনই ভাইরাস একটা কোষে প্রবেশ করে, ও পোষক কোষটাকে হাইজ্যাক করে নেয়। এবার পোষক কোষটা ওর ভাইরাসটার কথা মতো চলতে থাকে। ও নিজের কোনো কাজ করে না। এর জন্যই দেখ, পোষক কোষটা ভাইরাসের জন্য দেখ প্রোটিন বানাচ্ছে, ভাইরাসের জন্য ডিএনএ বানাচ্ছে। তারপর কি করবে, এই ডিএনএ আর প্রোটিন গুলো একত্রিত হয়ে আবার নতুন ভাইরাস তৈরি করবে। আর যখন নতুন ভাইরাস তৈরি হয়, সাধারণত পোষক কোষটা নষ্ট হয়ে যায়। পোষক কোষটাকে ফাটিয়ে ভাইরাসগুলো বের হয়ে যায়। এটা হচ্ছে ভাইরাসের জীবনচক্র, এমন করে চলে। এইবার আমরা আরো উপরের দিকে যাই। শুধু এইটুকু দেখা থাক, হয়ে গেল। হ্যাঁ, এখানে তাহলে দেখ এইটুকু জায়গা হয়ে গেল। তাহলে সজীব কোষে আক্রমণ করে পোষক কোষের কোষীয় সংগঠনকে নিজের আয়ত্তে নেয় এবং নিজের প্রতিলিপি তৈরি করে, মানে নতুন ভাইরাস তৈরি করে, এবং তার সাথে সাথে পোষক কোষটাকে মেরেও ফেলে। ক্লিয়ার? তাহলে তোরা ভাইরাসে কি বলবি, জীব না জ্বর? তাহলে কি বলবি? জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। এবার বিজ্ঞানী লুই পাস্তুর আমাদের ভাইরাস শব্দটি প্রবর্তন করেন, এবং তিনি তার মতে ভাইরাস শব্দটির অর্থ কি, বিষ বা বিষাক্ত তরল। ঠিক আছে, এবার আমরা পরে দেখি কি কেন বিষাক্ত তরল বলে, কি কারণে হয়, এগুলো দেখবো।
এবার মনে রাখবি ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার থেকেও ক্ষুদ্র হয় আয়তনে। তাই মনে কর একটা পাত্র আছে, পাত্রের মাঝখানে ফিল্টার পর্দা আছে। এটা হচ্ছে তোর ফিল্টার পর্দা। এইবার এই ফিল্টার পর্দার মধ্য দিয়ে কোনো ব্যাকটেরিয়া চলাচল করতে পারে না। তাহলে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়াটা এদিকে ক্রস করতে পারবে না। কিন্তু ভাইরাস যেহেতু ক্ষুদ্র, তাই সেটা কিন্তু এই ফিল্টার পর্দা দিয়ে যেতে পারবে। তাই নিচে দেওয়া আছে। তারপরে কোন বিজ্ঞানী এবার কি বলেছেন এগুলো দেখতে হবে। হ্যাঁ, WM স্ট্যানলে আমাদের প্রথম বলেছেন যে ভাইরাসকে কেলাসিত করা যায়, এবং ভাইরাস প্রোটিনে রিচ হয়, অনেক প্রোটিন থাকে ভাইরাসে। এবার নিচে আবার একই গল্প দেওয়া আছে। এবার ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএও থাকতে পারে, আবার আরএনএও থাকতে পারে। এবার ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, কারণ তারা পোষক কোষের বাইরে, পরজীবী মানে যারা অন্যের থেকে পুষ্টি সংগ্রহ করে বা অন্যকে ব্যবহার করে। এখানে তো পুষ্টির ব্যাপার নেই, ব্যবহার করে। তাও ভাইরাস পোষক কোষের বাইরে তো জ্বরের মতো আচরণ করে। ভাইরাসকে বেঁচে থাকা বলতে বংশ বিস্তার করার জন্য কি লাগবে এখানে? অন্যের উপর নির্ভর করতেই হবে বাধ্যতামূলকভাবে, কারণ সে পোষক কোষের বাইরে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে না। বোঝা গেল? এবং ভাইরাসের মেইন ইনফেক্টিভ পার্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে জেনেটিক বস্তু। এই জিনগত বস্তুই হচ্ছে ভাইরাসের ইনফেক্টিভ পার্ট, প্রোটিনটা নয়। মনে রাখবি ভাইরাসের প্রোটিন আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, এর ফলে আমাদের শরীর খারাপ হয়, কিন্তু ভাইরাসের মেন যেটা আমাদের সংক্রমণ সৃষ্টি করে সেটা হচ্ছে জিন। সেটা ডিএনএও হতে পারে, আবার আরএনএও হতে পারে। এবার আরএনএ আরএনএ একতন্ত্রীয় হতে পারে, আবার দ্বিতন্ত্রীয় হতে পারে, আবার ডিএনএ দ্বিতন্ত্রীয় হতে পারে। ঠিক আছে? এবার ছায়াপ্রকাশনী বই দেখবি এরকম একটা ছক আছে, এই যে নিউক্লিক অ্যাসিডের উপর নির্ভর করে ভাগ। এবার একটু দেখবি এখানে যে এটা একটু পড়বি, হ্যাঁ, যে কার মধ্যে কোন ধরনের আমাদের জেনেটিক বস্তু আছে। সবগুলো প্রয়োজন নেই। আরএনএ কার কার মধ্যে আছে পড়বি, হচ্ছে টিএমভি, এইচআইভি আর ইনফ্লুয়েঞ্জা। দাঁড়া আমি কালিটা চেঞ্জ করে দিই। এখান থেকে পড়বি হচ্ছে এইচআইভি, টিএমভি আর ইনফ্লুয়েঞ্জা। দ্বিতন্ত্রী ডিএনএ থেকে পড়বি হচ্ছে কেবলমাত্র হেপাটাইটিস বি ভাইরাস, আর বেশি প্রয়োজন নেই। আর এদিকে এটা 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 আমাদের ভালো করে পড়তে হবে, বাকি প্রয়োজন নেই, ব্যাকটেরিয়া কাজ। এবার ভাইরাসের গঠন। একটা ভাইরাসের মধ্যে আমাদের কি থাকতে পারে? আবরণী থাকতে পারে। এই আবরণী আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্যাপসিড আর একটা হচ্ছে এনভেলপ। এবার দেখ, এই মনে করে একটা ভাইরাস, আমি ছবি আঁকছি। ভাইরাসের মধ্যে এই প্রোটিনের যে আবরণীটা থাকে তাকেই আমরা কি বলি? ক্যাপসিড। ঠিক আছে? এবার ক্যাপসিডের এক একটা ইউনিটকে, এই এক একটা গোলকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার বা ক্যাপসোমেরি। এবার এই লেখা আছে দেখি এখানে, এই যে হয়ে গেল এই ক্যাপসোমেরিয়ার বা ক্যাপসোমেরি। এটা হচ্ছে এক একটা ইউনিট, একটি ইউনিট। তাহলে অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে আমাদের তৈরি হয় ক্যাপসিড। এবার ভাইরাসের ক্যাপসোমিয়ারের ভিতরে আমাদের কি থাকতে পারে? এই ভেতরের অংশটাকে আমরা কি বলছি দেখ, অভ্যন্তরীণ কোর। অভ্যন্তরীণ কোরের মধ্যে আমাদের কি থাকবে? জেনেটিক ম্যাটেরিয়াল, এটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। আর কিছু উৎসেচক, কি কি উৎসেচক থাকতে পারে? যেমন লাইসোজাইম, তারপর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ,
ট্রান্সক্রিপ্টেজ। লাইসোজোম কি করে? যখন কোনো ব্যাকটেরিয়ার গায়ে বা পোষক কোষে যুক্ত হবে তখন পোষক কোষে ঢুকতে সাহায্য করে লাইসোজোম। আর এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হচ্ছে আমাদের মনে করো কোনো ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, তাহলে ওই আরএনএ থেকে আমাদের ডিএনএ তৈরিতে সাহায্য করে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ট্রান্সক্রিপশনের উল্টা কাজটা করে। বুঝা গেল? তাহলে এই ধরনের ভাইরাসকে আমরা বলি নেকেড ভাইরাস। তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম এটা হচ্ছে নেকেড ভাইরাসের ছবি। এই দিকে ছবিটার দিকে তাকা, নগ্ন ভাইরাস লেখা আছে। বুঝা গেল? আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিডের বাইরে আবার একটা এক্সট্রা করে আবরক আছে। এটা সাধারণত তোর শর্করা আর লিপিড দিয়ে তৈরি হয়। এই ধরনের ভাইরাসকে আমরা কি বলবো? এনভেলপ যুক্ত ভাইরাস বা আবৃত ভাইরাস। ক্লিয়ার? তাহলে নেকেড ভাইরাসের মধ্যে আবরক থাকে না। কোন আবরকটা? এই এনভেলপটা। আর আবৃত ভাইরাসের মধ্যে ক্যাপসিডও থাকে, বাইরে একটা আবরণও থাকে। গেল? এইবার দেখি না একবার এই জায়গাটা। এইবার ক্যাপসোমিয়ার গুলো বিভিন্ন হেলিকাল হতে পারে, মানে হেলিকাল মানে হচ্ছে তোর এরকম পেঁচানো থাকতে পারে গঠনটা, আবার পলিহেড্রালও হতে পারে। আমরা পড়বো পর, দেখতেছি গঠন যখন পড়বো তখন। এবার কয়েকটা ইম্পর্টেন্ট ভাইরাস তোদের পড়তে হবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। কে আবিষ্কার করেছেন, কি করেছেন, টোটালটাই পড়তে হবে কিন্তু। হ্যাঁ, বইয়ে আছে, সবার বইয়ে একবার দেখবি এবং কতটুকু পড়তে হবে বলে দিবি। সবার প্রথমে হচ্ছে ডিজে ইভানস্কি। ইনি এই ভাইরাসটা আবিষ্কার করেন কোথায়? তামাক গাছে। এবার এই ভাইরাসটা কি করে বলতো? তামাক গাছে মোজাইক রোগ সৃষ্টি করে। মানে টোবাকো মানে তো তামাক। এই যে দেখ গাছের মধ্যে কতগুলো হলুদ রঙের দাগ দেখতে পাচ্ছিস, এই দাগগুলো সৃষ্টির কারণ এই দাগ, এই ছোপ ছোপ দাগগুলো মোজাইক। মোজাইক কথাটা মানেই হচ্ছে ছোপ বা ছড়ানো ছিটানো। তো ছোপ ছোপ দাগের সৃষ্টি করে কে? এই টিএমভিটা, আমাদের টোবাকো মোজাইক ভাইরাসটা। গেল? এবার এই জন্য রোগটাকে বলে টোবাকো মোজাইক ভাইরাস। এবার কিভাবে এটা তারা পরীক্ষা করেছেন দেখ। সবার প্রথমে একটা এই যে এক্সট্রাক্ট স্যাপ ফ্রম টোবাকো প্ল্যান্ট, তো এমন একটা গাছ থেকে উদ্ভিদ রস সংগ্রহ করেছেন তার মধ্যে কি রোগটা আছে। এবার একটা ফিল্টার পর্দা দিয়ে পাঠালো, যেই ফিল্টার পর্দা দিয়ে ব্যাকটেরিয়া আবার চলাচল করতে পারে না। তাহলে কেবলমাত্র ভাইরাস থাকলেই সেটা এই ফিল্টার পর্দা ক্রস করে এখানে আসবে। এইবার তারপর ফিল্টারটা নিয়ে তারা একটা স্বাভাবিক গাছকে, যেটা হেলদি প্ল্যান্ট, তার মধ্যে এই পাতাগুলোর মধ্যে এই তরলটা ছড়িয়ে ছিটিয়ে দিল। দেখা গেল ওই হেলদি প্ল্যান্টটারও এবার কি হয়ে গেল? আমাদের মোজাইক রোগ সৃষ্টি হয়ে গেল। তার মানে নিশ্চয়ই ওই ফিল্টারটার মধ্যে কোনো একজন ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা সেটাকে টোবাকো মোজাইক ভাইরাস রূপে চিহ্নিত করে। এইটাই দেখা আছে। দেখ ডাব্লিউজি এমডব্লিউ কি বেইজারনিক, তিনি প্রথম তামাক গাছের ওই যে নির্যাস থেকে সুস্থ গাছকে সংক্রমণ করেন এবং ওই সংক্রমিত তরলটার নাম কি দিয়েছেন? তাহলে কোন বিজ্ঞানী সংক্রমিত তরলটার নামকরণ করেন সেটাও যাতে মাথায় থাকে। এই যে দেখ, কন্টাজিয়াম ভাইবাম ফ্লুইডাম ওদের ভাষা, আমাদের ভাষায় সংক্রমণ যুক্ত বিষাক্ত তরল। তাহলে এই তরলটার কথা বলছে। ক্লিয়ার? এইবার এই যে টোবাকো মোজাইক ভাইরাসের ছবি। এবার এই ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল শুধু কি মনে রাখবি বলতো? এখানে এই যে ক্যাপসিড গুলো হেলিকাল হয়, হেলিকাল ক্যাপসিড থাকে, আর হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে থাকে একতন্ত্রী আরএনএ। আর
ক্যাপসিড গুলোর মধ্যে ক্যাপসোমিয়ারের সংখ্যাটা একটু মনে রাখবি, কত যেন এটা, 1900 কত যেন, আই থিঙ্ক 2130 না কত যেন, এটা তারা একটু দেখতে হবে, একটু একটু দেখে বলতে পারবি? 2130 না এরকম কিছু একটা আছে, দাঁড়া আমি একটু দেখে বলবি, বইটা নিয়ে এসে রাখ। Wait. হুম, ঠিকই লিখছি। তাহলে ওই টোবাকো মোজাইক থেকে এটাই মনে রাখবি যে একতন্ত্রী আরএনএ থাকে, আর হচ্ছে 2130টা আমাদের কি থাকে, ক্যাপসোমিয়ার থাকে, ক্যাপসোমিয়ার থাকে, ঠিক আছে? এটাই। এবার আর একটা জিনিস তোদের বলে দিই, এই যে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ থাকে, আরএনএ আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের প্লাস সেন্স আরএনএ, আর একটা হচ্ছে মাইনাস সেন্স আরএনএ। আরএনএ প্লাস সেন্স আরএনএটা কেমন? যখন আরএনএটা আর আরএনএ, এটা মনে কর আরএনএটা ভাইরাসের, ভাইরাসের আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এখানে আরএনএ থেকে ডিএনএ, এবার পরবর্তী ডিএনএ থেকে আবার কি তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। এইবার যদি এই এই আরএনএ আর এই এমআরএনএ একই দেখতে হয়, মানে সজ্জারীতি সেম, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, তখন তাকে আমরা বলবো প্লাস সেন্স আরএনএ, মানে এই আরএনএটাকে কি বলবো, প্লাস আরএনএ। কি বললাম? যখন ভাইরাসের আরএনএ আর এমআরএনএ সেম হবে তখন তাকে বলবো প্লাস সেন্স আরএনএ। আর যখন ভাইরাসের আরএনএ থেকে আমাদের কি তৈরি হলো, ডিএনএ, দেখা গেল এই ডিএনএ থেকে আবার যে আরএনএ তৈরি হলো, মানে এমআরএনএ তৈরি হলো, সেটা দেখা গেল আলাদা। কেমন করে আলাদা? দেখা গেলো এখানে এ আছে, এখানে দেখা গেল দাঁড়া, আরএনএ এর মধ্যে তো কি থাকবে না রে, তোরা একবারও আমাকে বললি না, আরএনএ এর মধ্যে থোড়ি না টি থাকে। দেখা গেলো এখানে জি লিখলাম, এখানেও জি, দেখা গেলো এখানে এ আছে, দেখা গেলো এখানে জি আছে, দেখা গেলো এখানে সি আছে, দেখা গেলো এখানে ইউ আছে। তো যখন আরএনএ আর এমআরএনএটা আলাদা হবে, সিকোয়েন্স আলাদা, তখন তাকে আমরা বলবো, এই আরএনএটাকে বলবো এবার মাইনাস সেন্স আরএনএ। তাহলে টোবাকো মোজাইক ভাইরাসে যে একতন্ত্রী আরএনএটা থাকে সেটা থাকে প্লাস প্লাস সেন্স একতন্ত্রী আরএনএ, ঠিক আছে? এবার আমরা যে এটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এবার এটা হচ্ছে ব্যাকটেরিওফাজের ছবি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজের ছবি। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস। এবং তারা কি করে বলতো, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তারা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে নতুন ব্যাকটেরিওফাজ তৈরি করে, ঠিক আছে? তাহলে ফাজ, ফাজ কথাটার মানেই কিন্তু হচ্ছে ভাইরাস, এইটুকু মানে হচ্ছে ভাইরাস। এবার ব্যাকটেরিওফাজের গঠন একটু পড়বি, এখান থেকে গঠন ভালো করে পড়বি, ঠিক আছে? কোনটা অংশকে কি বলে। সবার প্রথমে ব্যাকটেরিওফাজেরও আমাদের কি থাকে, একটা হেড থাকে, যেমন দেখ ব্যাকটেরিওফাজের এটা হচ্ছে আমাদের হেড, এখান থেকে এই পর্যন্ত অংশটা হচ্ছে হেড, তারপরে অংশটা কি বলছি, পোলার। তারপরে আমাদের ভেতরে থাকে টেল, এরা ভেতরটা কিন্তু ফাঁপা থাকে, হ্যাঁ, ভেতরে থাকে এরকম করে টেল। এবার এই দেখ এখানে লেখা আছে টেইলের, এটা হচ্ছে কোর অংশটা, এই ভিতরে যেটা আমি লাল দাগ দিয়ে রাখলাম এটা হচ্ছে কোর, এবং কোরের বাইরে থাকে আমাদের শীত, তাকে ঘিরে থাকে শীত। আমি এটা একটু সুন্দর করে দিই, দাঁড়া। তাহলে এর ভিতরটা কিন্তু ফাঁপা, তাহলে এটা হচ্ছে আমাদের কোরটা,
এবং তার বাইরে থেকে শীত। তো মনে করো একটা নল, তার বাইরে কোনো কভারিং দেওয়া আছে, এরকম ব্যাপারটা। এবার এই শীতটা কিন্তু সংকোচনশীল হয়, হ্যাঁ। এটা ওই যে আমাদের পুরোনো দিনে কতগুলো ভ্যানের মধ্যে বেলের মতো ছিল না, তোরা জানবি কিনা জানি না, ওগুলা হচ্ছে যখনই পুশ করতেই নিচের দিকে চলে যেত, আবার ফুলে উঠতো। তো ওরকম ব্যাপারটা। এবার হেডটা কেমন হয়, আমাদের দেখ, এই যে দেখ, হেডটা আমাদের আইসোহেড্রাল। এই যে হেডের এই গঠনটাকে আমরা বলবো আইসোহেড্রাল। এবং এখানে অনেকগুলো মানে প্রোটিনের যে গঠনটা, সেটা এই যে এরকম সমবাহু ত্রিভুজ আছে অনেক, এটা মনে রাখবি। এবার লেখাটার মধ্যে কোথায় আছে আমি বের করে দিচ্ছি। এখানে নিচে যাই, আগে হেড নিয়েই পড়ি। এবং হেডের ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সেটা হচ্ছে আমাদের ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে এইটা ভাইরাস, ব্যাকটেরিওফাজের মধ্যে আমাদের কিন্তু দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এই দেখা, এই যে আমাদের, আমি মনে আইসোহেড্রাল বললাম, এটা আইকোসোহেড্রাল হবে, হ্যাঁ, আইকোসোহেড্রাল। এবং এখানে হেডের মধ্যে এরকম করে সমবাহু ত্রিভুজ থাকবে, মানে গঠনটা দেখতে সমবাহু ত্রিভুজের মতো। হেডটা প্রোটিন দিয়ে তৈরি। এখানে দেখ, এখানে ক্যাপসিড আছে। ক্যাপসিড মানে কি, প্রোটিন দিয়ে তৈরি। আর এক একটা ইউনিটকে বলবো ক্যাপসোমিয়ার, এবং ভিতরে ডিএনএ। এবার এই যে টেলটার ছবি যদি দেখিস, এই টেলটার ভিতরটা দেখ ফাঁপা, দেখ ফাঁপা আছে না। এবার ভাইরাসটা যখন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সবার প্রথমে ব্যাকটেরিয়ার গায়ে তো বসতে হবে, বা গায়ে বসতে সাহায্য করে এই এই সমস্ত জায়গাগুলো, কিলক, বেস প্লেট, টেল ফাইবার, এগুলোকে বলা হয় টেল ফাইবার। টেল ফাইবার এগুলোর সাহায্যে ব্যাকটেরিয়া কোষে বসে। এই যেমন দেখ, ব্যাকটেরিওফাজটা আসলো, ব্যাকটেরিওফাজের গায়ে গিয়ে বসলো। তারপর কি করে বলতো, সে তার যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, জেনেটিক ম্যাটেরিয়াল কোনটা, ডিএনএটা, ওই ডিএনএটা আস্তে আস্তে ওই লেজ দিয়ে ব্যাকটেরিয়া কোষের ভেতরে পাঠিয়ে দেয়। বুঝলি? কারো এই পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে? বলে ফেলবি। কি বললাম, এই যে ডিএনএটা আছে, এটা এই টেইলের ভিতরে ফাঁপা অংশটা দিয়ে ব্যাকটেরিয়া কোষের ভিতরে দিয়ে দেয়। প্রোটিনটা কিন্তু প্রবেশ করে না, প্রোটিনটার কোনো কাজই নেই এখানে, মানে সংক্রমণের ক্ষেত্রে। দেখি আমরা আবার ছবিটাতে। তারপর কি করলো, যখন এই জেনেটিক ম্যাটেরিয়ালটা ব্যাকটেরিয়ার দেহে চলে গেল, এবার ওই ডিএনএটা ব্যাকটেরিয়া কোষটাকে হাইজ্যাক করে নেয়। হাইজ্যাক করে কি করে, ভাইরাস, নতুন ভাইরাস তৈরির জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপাদান লাগবে সেগুলোকে তৈরি করে। তৈরি করে এদের বাচ্চা ভাইরাসগুলো তারপর কি করে বলতো, ব্যাকটেরিয়া কোষটাকে ফাটিয়ে দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এই দিকের দিকে তাকা, এই পিছনে লেখা আছে লাইটিক চক্র। লাইটিক চক্রে কি হয় বলতো, আমাদের ভাইরাসগুলো, নতুন ভাইরাস তৈরি হয়, ব্যাকটেরিয়া কোষটাকে ভেঙে দিয়ে নতুন ভাইরাস তৈরি করে। লাইটিক কথাটার মানে হচ্ছে লাইসিস, মানে হচ্ছে ভাঙা। এখানে ছবিতে দেওয়া নাই, বোঝা গেল? এবার আরেকটা চক্র হতে পারে, যখন ব্যাকটেরিয়া ইনফেকশন করলো, আরেকটা চক্র হচ্ছে লাইসোজেনিক চক্র। এখানে কি হয় বলতো, যে ভাইরাসের ডিএনএটা আছে, সেটা এবার ব্যাকটেরিয়ার যে ডিএনএটা তার সঙ্গে মিলিয়ে দেয়, ইন্টিগ্রেশন দেয়, লেখা আছে ইন্টিগ্রেট করে দেয়। ব্যাকটেরিওফাজ প্রবেশের ফলে দু ধরনের ঘটনা হতে পারে। একভাবে কি হতে পারে, যে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া কোষকে হাইজ্যাক করে নিয়ে নতুন ভাইরাস তৈরি করে এবং কোষটাকে ভেঙে দিয়ে বের হয়। আরেকটাতে কি করতে পারে, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া কোষের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং যখন এবার ব্যাকটেরিয়া কোষটা বিভাজিত হতে থাকবে, তার সঙ্গে কি ভাইরাসের ডিএনএটা বংশ বিস্তার করতে থাকবে, কিন্তু নতুন ভাইরাস তৈরি হয় না। এবার কোনটা চক্র ফলে হয়, যখন খাদ্যবস্তু বেশি থাকে কোষের মধ্যে, তখন আমাদের লাইটিক চক্র হয়। কারণ নতুন ভাইরাস তৈরি করতে গেলে তো প্রোটিন লাগবে, অ্যামিনো অ্যাসিড লাগবে, নতুন ডিএনএ তৈরি করতে হবে, তার জন্য ব্যাকটেরিয়া কোষটার মধ্যেই সমস্ত কিছু লাগবে। আর ব্যাকটেরিয়া কোষের মধ্যে যদি খাদ্যের উপাদান কি থাকে আমাদের,
কম থাকে, আর তখন লাইসোজেনিক চক্র ফলো হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? লাইটিক লাইসোজেনি বুঝলি, এতটুকুই কিন্তু পড়বি। হ্যাঁ, এই যে দেখ আমি তার একবার বলুন তো, এই যে দেখ এখান থেকে দেখাচ্ছি যে লাইটিক চক্রে দেখ, এই যে ব্যাকটেরিওফাজটা তার ডিএনএটা দেখ প্রবেশ করালো, এই যে দেখ ডিএনএটা প্রবেশ করালো, ডিএনএটা প্রবেশ করলে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএটা নষ্ট হয়ে যাচ্ছে, লাইটিক চক্র এটা। তারপর ব্যাকটেরিয়াটা সরি ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া কোষটাকে ব্যবহার করে, এই যে দেখ ব্যাকটেরিয়া কোষটাকে ফাটিয়ে দিয়ে নতুন করে ভাইরাস বের হচ্ছে। এটা হচ্ছে লাইটিক চক্র। আর লাইসোজেনিকে কি হবে, এই দেখ এখান থেকে শুরু, ফার্স্টটা যুক্ত হলো, ডিএনএটা দিল, এবার ডিএনএটা কি করবে, ব্যাকটেরিয়া কোষের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই দেখ এই জায়গাটার দিকে দেখা, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, অথবা এখানে, তুই যে কোনো ফলো করতে পারিস, বুঝলি? তাহলে এটা হচ্ছে লাইসোজেনিক চক্র। এই দেখ লেখা আছে লাইসোজেনিক চক্র। এখানে নতুন ভাইরাস তৈরি হয় না, বরং ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর ভিতরে ঢুকিয়ে দেয়। আর ভাইরাসের ডিএনএ প্লাস ব্যাকটেরিয়ার ডিএনএ, এই দুইটাকে একত্রে আমরা বলি কি, প্রোফাজ। দেখ লেখা আছে প্রোফাজ, তো মাথায় রাখিস প্রোফাজ কি, ভাইরাসের ডিএনএ প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ। এবার দেখ ব্যাকটেরিয়ার যখন কোষ বিভাজন হবে, ভাইরাসের ডিএনএটাও দেখ ডবল হয়ে গেল, এই দেখ নীলটা দেখ ডবল হয়ে গেল, তাই না? এবার এরকম করে লাইসোজেনিক চক্র চলতেই থাকে, মনে কর ব্যাকটেরিয়া বিভাজন হচ্ছে, ভাইরাসের ডিএনএ বাড়তে আছে। এবার যখন ব্যাকটেরিয়ার মধ্যে খাদ্যবস্তু সবকিছু ঠিকঠাক থাকবে, এই ভাইরাসটা আবার লাইসোজেনিক চক্র থেকে নিজেকে বের করেও নিয়ে আসতে পারে। দেখ এই যে দেখ এখান থেকে দেখ ভাইরাসের ডিএনএটা বের হয়ে গেল, এবং এবার নতুন করে লাইটিক চক্র আবার চালু হতে পারে। তাহলে ভাইরাসটা লাইটিক চক্রও চালাতে পারে, লাইসোজেনিকও চালাতে পারে, ডিপেন্ড অন যে খাদ্যবস্তুটা আছে কিনা। এবং লাইসোজেনি চালাতে চালাতে আবার লাইটিকের মধ্যেও প্রবেশ করতে পারে। বোঝা গেল? ইয়েস অর নো লিখবি, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে। আর একটুই আমাদের বাকি আছে, একবার এটাকে শেষ করি, আমরা আজকে পড়া শেষ করব। 50 মিনিট হয়েছে, আর একটু পড়ি, প্রায় শেষের দিকেই আমাদের পড়া। এবার আরো কিছু ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা একটু পড়বি, আমাদের এই ফ্লু সৃষ্টি করে। এবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে কিন্তু শীত থাকে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের আবরক যুক্ত ভাইরাস। এবার এর জেনেটিক ম্যাটেরিয়াল থাকে আরএনএ, এর মধ্যেও ক্যাপসিড থাকে, এবং এদের মধ্যে গায়ে কিছু স্ট্রাকচার থাকে, যেমন আয়ন চ্যানেল, এর মধ্যে দিয়ে আয়নের চলাচল হয়। হিমাগ্লুটিনিন এ কি করে বলতো, এ হচ্ছে এর সাহায্যে ভাইরাসটা আরবিসির সঙ্গে যুক্ত হয়, এগুলো হচ্ছে আরবিসি। এই হিমোগ্লুটিনিন অংশের সাহায্যে আরবিসির সঙ্গে যুক্ত হয়, কারণ রক্তের মধ্যে দিয়েই ভাইরাসটা প্রবাহিত হয়, আরবিসির গায়ে যুক্ত হয়ে এক জায়গাতে এক জায়গায় যায়। নিউরামিনিডেজ এটার সাহায্যে ও পোষক কোষে যুক্ত হয়, যেমন আমাদের ফুসফুস হতে পারে, পোষক কোষে যুক্ত হয়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন গ্রাহকের নাম, রিসেপ্টর। এটাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর বেশি যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে এইচআইভি। এইচআইভির হচ্ছে জেনেটিক মেটেরিয়াল হচ্ছে, এর মধ্যে দুটি একতন্ত্রী আরএনএ থাকে,
এইচআইভির মধ্যে। হ্যাঁ, এবার এর মধ্যে আমাদের উৎসেচক থাকে। এই যে উৎসেচক প্রোটিন কি থাকে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ট্রান্সক্রিপ্টেস। কারণ যেহেতু আরএনএ আছে জেনেটিক ম্যাটেরিয়াল, যখনই কোনো কোষক কোষকে আক্রমণ করে ও আরএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি করে, তার জন্য এই উৎসেচকটা দরকার। এতটুকুই। এইচআইভি নিয়ে ডিটেলস পড়ার এখন প্রয়োজন নেই, এটা জানার জন্য একটু বলে দিলাম। এবার নিচে এটা একটু রিডিং করে নিবি, নিচের এই পার্টটা কি কি ভাইরাস আছে এগুলো সম্বন্ধে লেখা আছে। এবার ভাইরাস খতম, লাস্ট হচ্ছে ভাইরয়েড। এটুকুই পড়বি এখান থেকে, বেশি পড়ার প্রয়োজন নেই। ভাইরাসের মধ্যে, ভাইরয়েডের মধ্যে কোন রকম প্রোটিনের আবরণী নেই, অনুপস্থিত, মাথায় যেন থাকে। এক্ষেত্রে কি থাকে? শুধু একটা আরএনএ থাকে। এই আরএনএটাই রোগ সৃষ্টি করে। যেমন এই যে দেখ, টমেটো স্পিন্ডল টিউবার রোগ। নর্মাল টমেটো হচ্ছে আমাদের এরকম হয়, আর এই ভাইরয়েডের আক্রমণের ফলে আমাদের, ভাইরয়েডটার নাম কি? পটেটো স্পিন্ডল ভাইরয়েড। এর প্রভাবে আমাদের এই দেখ সূচের মতো আকৃতির আমাদের আলু রূপান্তরিত হয়। ঠিক আছে? তাহলে কে আবিষ্কার করেছেন এটাও যাতে মাথায় থাকে। টিও ডেইনার। পুরো নাম কি আমিও জানি না, টিও দিয়ে মনে রাখবি। তো টিও ডেইনার আমাদের সবার প্রথম ভাইরয়েড আবিষ্কার করেন, এবং এদের মধ্যে কোনো প্রোটিনের আবরণী থাকে না, শুধুমাত্র একটা আরএনএ, এটাই ইনফেকশন করে। ক্লিয়ার? এই ছিল তোদের আজকের পড়া। তোদের এই পার্টটা শেষ হয়ে গেল। যারা ধৈর্য সহকারে দেখেছিস, থ্যাংক ইউ দেখার জন্য। পরীক্ষা চলে আসছে, একটু কষ্ট কর। আর বাকি থাকলো তোদের এই চ্যাপ্টারের মনেরা আর প্রোটিস্টা। মনেরা প্রোটিস্টা পরের দিন পড়াবো। আজকের মতো এতটুকুই।